আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদেরকে আজকে আমি এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার আজকে দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র তোমাদের এই কোর্সটা, আজকে এই কোর্সে পঞ্চম অধ্যায়ের উপর আমি আজকে তোমাদের ক্লাস নিব। এই অধ্যায়ে ইতিপূর্বে আমি আরেকটি ক্লাস নিয়েছি, আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে। তো আমরা যে পঞ্চম অধ্যায়ে আমাদের যে আলোচনার যে বিষয় সেটা হলো কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, যেটা হলো methods for proving causal relation। অর্থাৎ কার্যকারণ প্রমাণ পদ্ধতি। তো এই কার্যকারণ প্রমাণ পদ্ধতির উপর আমরা অলরেডি একটি ক্লাস নিয়েছি বললাম, যেখানে আমরা গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করছি সেখানে আমাদের ছিল হলো ল অফ কজেশন অর্থাৎ কার্যকারণ নীতি। আমরা আরেকটি বিষয় পড়েছি অপনয়নের সূত্র অর্থাৎ ক্যাননস অফ এলিমিনেশন। আর আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি যেখানে কার্যকারণ বিভিন্ন পরীক্ষণমূলক পদ্ধতিগুলোর মধ্যে একটি অন্যতম পদ্ধতি হলো অন্বয় পদ্ধতি বা দ্য মেথড অফ এগ্রিমেন্ট। তো এই এখানে আজকে আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেই বিষয়টা একটু দেখাই তোমাদেরকে। আজকে আমরা আলোচনা করব হলো অন্বয় পদ্ধতির, আমাদের যে বিষয়টা বাকি ছিল সেটা হলো অন্বয় পদ্ধতির অনুপপত্তি অর্থাৎ ফ্যালাসি অফ দ্য মেথড অফ এগ্রিমেন্ট। Fallacies of the method fallacy of the method of agreement। অর্থাৎ অন্যয় পদ্ধতির অনুপপত্তি। আর আরেকটি আমরা তোমাদেরকে আরেকটি পরীক্ষামূলক পদ্ধতি আরেকটি অন্যতম পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি, দ্য মেথড অফ ডিফারেন্স। এই বিষয়টা আমরা আলোচনা করব। দ্য মেথড অফ ডিফারেন্স অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতি। তো আমরা এই আজকে অন্যয় পদ্ধতির আমরা যে অনুপপত্তি অর্থাৎ ফ্যালাসিস অফ দ্য মেথড অফ এগ্রিমেন্ট এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। তো আমরা একটা বিষয় আমরা জানি যে পূর্বে আমাদের গত ক্লাসে আমরা বলছি যে অন্যয় পদ্ধতি হলো একটি কি নিরীক্ষণের পদ্ধতি। তো নিরীক্ষণের বিষয়গুলো আমরা জানি যে পরীক্ষণ যেমন আমাদের একটি গবেষণা কেন্দ্র বা একটি বদ্ধ একটি ল্যাবরেটরি বা যেখানে এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি আমরা সেটাকে প্রুভ করতে পারি অর্থাৎ প্রমাণ করতে পারি, সেটা হলো পরীক্ষণ। আর নিরীক্ষণের বিষয়টা হলো যেটা আমাদেরকে কি করে কোনো ঘটনা আমরা কি করি একটা অনুমান বা সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা এই নিরীক্ষণের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা অনেক ক্ষেত্রে এই নিখুঁত বা যথাযথভাবে নিরীক্ষণ করতে আমরা পারি না। নিরীক্ষণে কি হয়, কিছু ভুল হয়ে থাকে। সুতরাং নিরীক্ষণে এই ভুলের কারণে যে অনুপপত্তি বা দোষ ঘটে তাকেই বলা হয় অন্যয় পদ্ধতির অনুপপত্তি বা ফ্যালাসিস অফ দ্য মেথড অফ এগ্রিমেন্ট। তো যাই হোক, এই অন্যয় পদ্ধতির যে অনুপপত্তি, এই অনুপপত্তিকে আমরা তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমত
অন্য পদ্ধতির যে অনুপপত্তি অর্থাৎ ফ্যালাসি, এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি, একটা হলো অনিরীক্ষণ অনুপপত্তি, অনিরীক্ষণ অনুপপত্তি। আরেকটি হলো 2 নম্বর হলো অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। সার্বিকীকরণ অনুপপত্তি। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হলো কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি। কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। তো আমরা এই তোমাদের এই আমরা কি জানলাম যে অন্যয় পদ্ধতির যে কোনো ত্রুটি হয় সেখানে আমরা কি হয়, একটা অনুপপত্তির সৃষ্টি হয়। সেই অনুপপত্তিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখলাম একটা হলো অনিরীক্ষণ অনুপপত্তি, একটা অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি, আর একটা হলো কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। তো প্রথমে আমরা অনিরীক্ষণ অনুপপত্তি কি এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। অনিরীক্ষণ অনুপপত্তি আমরা মানে কোনো ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করার কথা যদি সেইভাবে যদি নিরীক্ষণ করা না হয় তাহলে যে অনুপপত্তি ঘটে সেটাই হলো অনিরীক্ষণ অনুপপত্তি। এখন এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টান্ত নিরীক্ষণের সময় আসল ঘটনা আমাদের দৃষ্টির আড়ালের মধ্যেই থেকে যায়। এতে করে কোনো অপ্রয়োজনীয় বিষয় আমাদের মনে কি হয়, প্রাধান্য বিস্তার করতে পারে। যেমন হয়তো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের, তোমরা যারা গেছো হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছো তারা জানো যে উনি কি করেন, হোমিওপ্যাথি চিকিৎসকরা কি করেন, তারা এই রোগ মুক্তির জন্য তারা কি করে, মিষ্টি জাতীয় সাদা রঙের একটা পাউডারের সাথে কি করে সেই ওষুধটা মিশায়। এটা অনেক সময় সাগরদানার মতো ছোট ছোট বিভিন্নভাবে যাও, এই ওষুধটা কি করে ওই মিষ্টির জাতীয় পাউডারের সাথে এটা কি মিশায়। এখন যদি মনে করা হয় যে সাদা রঙের ওষুধই হলো রোগ মুক্তির কারণ, তাহলে এখানে চিকিৎসক দ্বারা যে ব্যবহৃত ওষুধ সেটা কি হয়, অনিরীক্ষিত থেকে যাবে। সুতরাং এখানে এই অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে, অর্থাৎ সেই সময় আমরা ওই বিষয়টাকে আমরা কি করি না, নিরীক্ষণের মধ্যে আনি না। এই নিরীক্ষণের মধ্যে না আনার কারণে এই অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। তাহলে আমরা এই বিষয়টা একটা প্রুফ পেয়ে গেলাম, প্রমাণ। আরেকটা প্রমাণ হলো যদি ধরো আকাশ মেঘলা থাকে তখন বৃষ্টি হবে। এখন কয়েকটি দৃষ্টান্ত দেখি যে যখনই আকাশ মেঘলা হয়েছে তখনই বৃষ্টি হয়েছে, কিন্তু অনেক সময় ধর আকাশ মেঘলা হওয়া সত্ত্বেও বৃষ্টি হলো না। তাহলে এখন কি হবে, এই বিষয়টি অনিরীক্ষিত থেকে গেলে এটা কি হয়, এই অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। তাহলে আমরা এই দুটি উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা এই অনিরীক্ষণজনিত যে অনুপপত্তি সেই বিষয়টা আমরা স্পষ্ট করলাম। আরেকটা আমাদের প্রমাণের আরেকটা বিষয় অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। এই অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি অন্য পদ্ধতিতে যে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্তে নিরীক্ষণ পর্যাপ্ত হওয়া প্রয়োজন আছে। কারণ অনেক সময় আমরা খুব কম সংখ্যক দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করি। এর ফলে কি হয়, কারণ নিরীক্ষণের বিষয় এত ব্যাপক যে সবগুলো বিষয় নিরীক্ষণ করা সম্ভব হয় না। তাই কি হয়, অল্প কিছু বিষয় নিরীক্ষণ করে আমরা কি করি, দ্রুত একটা সিদ্ধান্তে চলে আসি। এর ফলে আমরা এই অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তিতে নিপতিত হই। যেমন ধরো এখন ডায়াবেটিক চিকিৎসায় আক্রান্ত হয়েছে এমন কয়েকজন ধরো লোকের আমরা দৃষ্টান্ত অনুসন্ধান করে আমরা জানতে পারলাম যে তারা সবাই কি ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হওয়ার আগে সবাই মিষ্টি খেয়েছে। এখন এখানে এই যে মিষ্টি খাওয়া একটি সাধারণ অবস্থা, তাই অন্য পদ্ধতি অনুসারে একে ডায়াবেটিক্স হওয়ার কারণ বলে যদি গণ্য করা ধরো হলো, কিন্তু এখানে দৃষ্টান্তের সংখ্যা খুবই কম। কারণ একটি মাত্র দৃষ্টান্ত নিয়ে যে মিষ্টি খেয়েছে সুতরাং ডায়াবেটিক্স হয়েছে, কিন্তু এর আরো কিছু দৃষ্টান্ত কি হয়, নিরীক্ষণ করলে হয়তো এরূপ সিদ্ধান্ত কখনোই সম্ভব হতো না। কারণ অনেক সময় আমরা বংশগত কারণে তোমার হলো এই
ডায়াবেটিক্স হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে ডায়াবেটিক্স হওয়ার পিছনে। শুধু মিষ্টি জাতীয় খাবার খেলে যে ডায়াবেটিক্স হবে এটা একটি মাত্র কারণ দিয়ে আমরা এই সিদ্ধান্তটা টানতে পারি না। কিন্তু যখনই এ ধরনের একটি মাত্র কারণের উপরে ভিত্তি করে যদি কোনো সিদ্ধান্ত ধরো টানা হয়ে গেল, তখন এখানে যে অনুপপত্তি ঘটবে সেটাই হলো অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। তাহলে এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম যে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি কাকে বলে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। কার্যকারণ অন্যায় পদ্ধতির এই যে ভুল প্রয়োগে অনেক ক্ষেত্রে কি হয়, এই কার্যকারণ নিয়ম লঙ্ঘন জনিত অনুপপত্তি দেখা দেয়। ধরো কোনো ঘটনা পর্যবেক্ষণের সময় আমরা কি করি, দুটি ঘটনাকে একসাথে ঘটতে দেখি, এদের একটিকে সবসময় আগে এবং অপরটিকে পরে ঘটতে দেখি। এবং এই বিষয়টা কিন্তু একদম আমাদের প্রত্যেক জীবনে আমরা দেখলাম যে প্রথমে আকাশে বিদ্যুৎ চমকায়, যখন মেঘলা বা যে কোনো সময় তখন প্রথমে কিন্তু আমরা দেখি আকাশে কি হয়, বিদ্যুৎ চমকাতে দেখি, এবং পরে কি হয় যে বজ্রধ্বনি আমরা শুনতে পাই। এখন অন্যায় পদ্ধতি অনুসারে এদের প্রথমটিকে কারণ এবং পরেরটিকে কার্য বলা হয়, কিন্তু বাস্তবে বিদ্যুৎ ও বজ্রধ্বনি আসলে এই দুটা ঘটনা কিন্তু একসাথেই ঘটে। কারণ আমরা জানি কি যে আলোর গতি হলো বেশি আর শব্দের গতি হলো কি কম। সুতরাং এখানে আমরা এই জন্য আমরা আলোটাকে আগে দেখি আর আমরা শব্দটা কি হয় আমরা পরে শুনি। অথচ যেই জায়গায় এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ এরা একই সময় পৃথক কি হয়, একই সময় পৃথক কারণ থেকে উদ্ভূত। এখন কারণটা হলো কি মেঘের ঘর্ষণ। এখানে আমরা দুটি সহকার্যকে কি করি, কারণ ও কার্য বলে আমরা ভুল করি। এর ফলে যে অনুপপত্তি ঘটে তাকে বলা হয় হলো কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি। তাহলে যাও আমরা এই অন্যায় পদ্ধতির আমরা এই যে তিনটি অনুপপত্তি তিন ভাবে সংগঠিত হয়, আমরা তিনটা বিষয় আলোচনা করলাম। তো আজকে আমরা আরেকটি পরীক্ষামূলক পদ্ধতির আরেকটি অন্যতম পদ্ধতি হলো ব্যতিরেকি পদ্ধতি, দ্য মেথড অফ ডিফারেন্স। এই বিষয়টা আমরা আলোচনা করব। The method of difference অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতি। এখন কার্যকারণ সম্পর্ক আবিষ্কার এবং প্রমাণের উদ্দেশ্যে আর কি যুক্তিবিদ মিল যে সকল পদ্ধতির কথা তিনি বলেছেন, সেগুলোর মধ্যে এই ব্যতিরেকি পদ্ধতিটা হলো একটা মৌলিক পদ্ধতি এবং অন্যতম একটি পদ্ধতি। অন্যায় পদ্ধতির সাহায্যে যেমন ত্রুটিগুলোকে দূর করার, তিনি এই পদ্ধতিটাকে কি করছেন, যে অন্যায় পদ্ধতির যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে দূর করার জন্য তিনি মূলত এই পদ্ধতি অর্থাৎ এই ব্যতিরেকি পদ্ধতির অবতারণা করেছেন। কে? যুক্তিবিদ মিল। তাহলে আমরা যুক্তিবিদ মিল ব্যতিরেকি পদ্ধতিকে তিনি কি করছেন, সংজ্ঞা প্রদান করেন। সংজ্ঞাটা হলো এই যে যদি আলোচ্য ঘটনাটি একটি দৃষ্টান্তে ঘটে এবং অন্য একটি দৃষ্টান্তে না ঘটে, অর্থাৎ দুইটি দৃষ্টান্তের মধ্যে একটি দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটা ঘটে এবং অন্য একটি দৃষ্টান্তে না ঘটে, এবং এরকম দুটি দৃষ্টান্তের মধ্যে কেবল একটি ছাড়া আর সবকটি বিষয়ের মিল থাকে, এবং যে বিষয় মিল নেই সেই বিষয়টি শুধু প্রথম দৃষ্টান্তেই বর্তমান থাকে, তাহলে যে বিষয়টিতে দৃষ্টান্ত দুটির মধ্যে অমিল বা পার্থক্য, সেই বিষয়টি হলো আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের একটি অপরিহার্য অংশ। তো এই যে মিল প্রদত্ত যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে আমরা দেখি যে ব্যতিরেকি পদ্ধতির যে অপনয়নের যে আমরা দ্বিতীয় যে সূত্র আমরা তোমাদেরকে পড়াইছি, সেই দ্বিতীয় সূত্রের উপরে প্রতিষ্ঠিত। এবং তাতে বলা হয়, সেই সূত্র যেটা বলা হয় যে যদি ওই অনুগের অঙ্গহানি না করে পূর্বককে বাদ দেওয়া না যায়, তাহলে সেই পূর্বকটি কারণ বা কারণের অংশ হতে বাধ্য। এটা হলো ব্যতিরেকি পদ্ধতির অপনয়নের হলো দ্বিতীয় সূত্র। আবারও বলছি, যদি অনুগের অঙ্গহানি না করে পূর্বককে বাদ দেওয়া না যায়,
তাহলে সেই পূর্বকটি কারণ বা কারণের অংশ হতে বাধ্য। সুতরাং আমরা এই ব্যতিরেকির এই অপনয়নের দ্বিতীয় সূত্রের উপরে ভিত্তি করে আমরা এটাকে একটা সাংকেতিক উদাহরণ এবং একটা বাস্তব উদাহরণ, এই দুইটি উদাহরণের মাধ্যমে আমরা তোমাদের এই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করতেছি। দেখো, প্রথমে একটা সাংকেতিক উদাহরণ আমরা টানতে পারি যে এটা একটা ব্যতিরেকি পদ্ধতিতে দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়, একটা হলো সদর্থক দৃষ্টান্ত আর আরেকটা হলো নর্থক দৃষ্টান্ত। তো সদর্থক দৃষ্টান্তটা দেখো, সদর্থক দৃষ্টান্ত এখানে একটা ছক করলাম, আরেকটা হলো নর্থক দৃষ্টান্ত। এখানে আমি আরেকটা ছকে বিষয়টাকে সাংকেতিক ভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো, এটাকে আমরা এটাকে আরেকটা ঘর করলাম, এখানে আরেকটা ঘর করলাম, এখানে আমি এটা হলো একটা দৃষ্টান্ত, এটা একটা দৃষ্টান্ত, এটাকে আমি বললাম হলো প্রথম দৃষ্টান্ত, এটা হলো দ্বিতীয় দৃষ্টান্ত, আর এটা হলো পূর্ববর্তী ঘটনা, আর এটা হলো পরবর্তী ঘটনা। আমরা যেটাকে বলি উনক, আর একটা হলো পূর্বক আর কি। তাহলে এটা হলো পরবর্তী ঘটনা, এটা হলো দৃষ্টান্ত, প্রথম দৃষ্টান্ত, দ্বিতীয় দৃষ্টান্ত। এখন প্রথম দৃষ্টান্তে আমি মিল কি কি আছে দেখো, আমার আছে ক, আছে খ, আছে গ, আর দ্বিতীয় যে দৃষ্টান্ত বা পরবর্তী সেটা আছে হলো প, ফ আর হলো ব, এই তিনটা। এখন দ্বিতীয় দৃষ্টান্তে আমি এখানে আসলো হলো খ আর এখানে হলো গ, এই দুটি বিষয় চলে আসছে, আর এখানে ফ আর এখানে ব, এই দুটি চলে আসছে। আমরা এই যদি এখানে যদি আমি আরেকটি দৃষ্টান্ত, আমি আবার আরেকটা দৃষ্টান্ত দেই, এটা হলো দৃষ্টান্ত, প্রথম দৃষ্টান্ত, দ্বিতীয় দৃষ্টান্ত। ঠিক অনুরূপ ভাবে এটাও হলো পূর্ববর্তী ঘটনা, আর এটা হলো পরবর্তী ঘটনা। একটু লেখাটা একটু তোমরা একটু বুঝে নিও। এটা হলো দৃষ্টান্ত এক, দৃষ্টান্ত দুই। ঠিক অনুরূপ ভাবে পরবর্তী ঘটনা আর হলো পূর্ববর্তী ঘটনা আর হলো পরবর্তী ঘটনা। এখানেও ঠিক আমার যে যে বিষয়গুলো পূর্ববর্তী ঘটনায় আছে সেটা হলো আমি কিন্তু একটা সদর্থক দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আর একটা নর্থক দৃষ্টান্ত দিয়ে। এখন যেটা দিচ্ছে এটা হলো নর্থক দৃষ্টান্ত। নর্থক দৃষ্টান্ত আমার আছে হলো খ আর আছে হলো গ, আর পরবর্তী ঘটনায় আমার আছে হলো ফ আর আছে হলো ব। এখানে আমার সংযুক্ত হয়েছে ক, খ, গ আর হচ্ছে প, ফ আর হলো ব। এবার আমরা এই দুইটা বিষয় দেখো, উপরের ছকে দেখা যায় যে প্রথম দৃষ্টান্তে কি আছে, প্রথম দৃষ্টান্তে যেখানে ক আছে, প্রথম দৃষ্টান্তে যেখানে ক আছে সেখানে আবার কি আছে, প আছে। কিন্তু দ্বিতীয় দৃষ্টান্তে যেখানে ক অনুপস্থিত, এই যে এখানে ক অনুপস্থিত, ঠিক অনুরূপ ভাবে এই দ্বিতীয় দৃষ্টান্তে পটাও কি আছে, অনুপস্থিত। অর্থাৎ ক ও প ব্যতীত, এই ক আর প ব্যতীত এই উভয় মানে ব্যতীত বাকি সকল বিষয় কি আছে, মিল আছে। কাজেই ক অথবা পয় হচ্ছে কারণ বা কার্য। জিনিসটা বুঝছো তো, যে এখানে যেহেতু ক আর প অনুপস্থিত, সুতরাং এই দুইটা যে বিষয়টার মিল নেই সেই বিষয়টাই হলো কারণ বা কার্য। এটা হলো আমার সদর্থক দৃষ্টান্তে। আবার যদি আমি নর্থক দৃষ্টান্তে দেখি, যে উপরে ছকে দেখা যায় যে যেখানে ক অনুপস্থিত, এই যে এখানে দেখো ক অনুপস্থিত,
সেখানে আবার কি পটাও কি অনুপস্থিত। আবার দ্বিতীয় দৃষ্টান্তে আমরা যেখানে দেখাইছি যে দ্বিতীয় দৃষ্টান্তে যেখানে ক উপস্থিত সেখানে প উপস্থিত, এখানে ক এখানে উপস্থিত আছে, এখানে প এখানে উপস্থিত আছে, অর্থাৎ ক এবং প ব্যতীত বাকি সকল বিষয় আবার কি আছে, মিল আছে। কাজে ক অথবা প হচ্ছে কারণ বা কার্য। সুতরাং এটা হলো আমার একটা সাংকেতিক উদাহরণ। আরেকটা আমরা উদাহরণ দিব হলো বাস্তব উদাহরণ, যেটা আমরা বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এই বিষয়টা একটু স্ক্রিনশট দিয়ে এই বিষয়টাকে একটু করে আমার লেকচারটা একটু শুনলে বিষয়টা তোমার স্পষ্ট হয়ে যাবে। আমরা বাস্তব যে দৃষ্টান্ত আমরা ধরো আমরা আমাদের দৈনন্দিন অনুমানের ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কি করি, ব্যতিরেকি পদ্ধতির আমরা আসলে ব্যবহার করি। হয়তো আমরা কোনোটা আমরা জানি, কোনোটা আমরা জানি না। যেমন অনেক ব্যবহারিক সিদ্ধান্তে আমরা এই পদ্ধতির সাহায্যে নিয়ে থাকি। যেমন ধরো আমরা একটা বায়ু যেখানে আছে অর্থাৎ বাতাস যেখানে আছে সেখানে যদি কোনো একটা ঘন্টা বাজানো হয়, সেই ঘন্টার শব্দ কি করা যাবে, শোনা যায়। কিন্তু বায়ুহীন স্থানে ঘন্টা বাজালে সেই শব্দ কখনোই শোনা যাবে না, কারণ বাতাসই হলো এই শব্দ শোনার অন্যতম মাধ্যম। তাই সেই কারণে বলা যায় যে বায়ুর উপস্থিতি হলো শব্দের কারণ। সুতরাং আবার ধরো মাথা ধরা, এখন মাথা ধরলে আমরা কি করি, বড়ি খাই, বড়ি খেলে মাথা ধরা কি হয়ে যায়, ভালো হয়ে গেছে। এখন যদি বলা যায় যে বড়ি খাওয়াই হলো মাথা ধরা ভালো হওয়ার একটা কারণ। সুতরাং এই বিষয়গুলোকে আমরা কি করি, বাস্তবে আমরা এগুলোকে মেনে নিই, বাট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি করি, এই পদ্ধতির আমরা কি করি, একটা অপর প্রয়োগ বা ভ্রান্তি বা অনুপত্তি ডেকে আনি। সেখানে কি ধরো আকাশে আমরা অনেক সময় বলি যে ধরো বাড়িতে একটা নতুন বউ নিয়ে আসা হলো। এখন নতুন বউ আসার ফলেই কি হলো, একটা গাভী ছিল বাসায়, সে গাভীটা মারা গেল। এখন যদি বলা হয় যে নতুন বউ বাড়িতে আসার কারণেই কি হলো, গাভীটা মারা গেল, সুতরাং এই গাভীর এই বউকে তখন কি হয়, একটা যে এটা হলো এই বউ একটা অলক্ষী বা এটা এই বউর কারণে এই গাভীটা মারা গেছে। সুতরাং এই ক্ষেত্রে যে অনুপত্তি সৃষ্টি হয় সেটা আমরা বলি কাকতালীয় অনুপত্তি। সুতরাং এটা অন্য পদ্ধতির আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা অন্য পদ্ধতির আমরা এবার কিছু সুবিধা আছে আর এটার কিছু অসুবিধা আছে, আমরা সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি। অন্য পদ্ধতির সুবিধা হলো এটা একটা নিশ্চিত সিদ্ধান্ত, অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতির যে সুবিধা অসুবিধাগুলো, ব্যতিরেকি পদ্ধতিকে একটা সিদ্ধান্তটা হয় নিশ্চিত, এবং এই পদ্ধতিতে যেহেতু এটা একটা পরীক্ষণের পদ্ধতি, সুতরাং পরীক্ষণের মাধ্যমে যখন কোনো কিছু প্রমাণ করা যায় সেটা অবশ্যই একটা নিশ্চিত একটা ফলাফল চলে আসে। অন্য পদ্ধতির আরেকটা সুবিধা হলো যে এটা একটা ধরো একটা সুনিয়ন্ত্রিত একটা পরিবেশে এটা করা যায়। একটা পরিবেশ, একটা গবেষণাগার অথবা একটা বদ্ধ জায়গা, এরকম একটা বিষয় যেখানে ধীর স্থির ভাবে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করে এটাকে প্রুভ করতে পারি। আরেকটা হলো অনুপত্তি ঘটার সম্ভাবনা অনুপস্থিত, অর্থাৎ অন্য পদ্ধতির ব্যতিরেকি পদ্ধতি যে অনুপত্তি ঘটানোর সম্ভাবনা থাকে না, কারণ এটি একটি কি পরীক্ষণের পদ্ধতি। সুতরাং এটা যেহেতু পরীক্ষণের পদ্ধতি, সুতরাং এটা অনুপত্তি ঘটে না। কিন্তু যখন এই অন্য পদ্ধতির আরেকটা হলো, এটা সুবিধা হলো যে কার্যকরণ প্রমাণে সহায়ক। ব্যতিরেকি পদ্ধতির সাহায্যে কার্যকারণকে প্রমাণ করা যায়, কিন্তু নিরীক্ষণে কার্যকরণ পদ্ধতি করা কখনোই সম্ভব হয় না, কিছু প্রমাণ করাও যায় না। কিন্তু ব্যতিরেকি পদ্ধতিতে কি হয়, এই কার্যকরণ সম্পর্কটাও প্রমাণ করা যায়। আরেকটা হলো সিদ্ধান্ত যাচাই করা যায়। এই অন্য ব্যতিরেকি পদ্ধতির সাহায্যে কি হয়, সিদ্ধান্ত যাচাই করা যায়। তারপরে ব্যতিরেকি পদ্ধতির আরেকটা সুবিধা হলো যে এটা সিদ্ধান্তের মূল্য অনেক বেশি। তারপরে এটা একটা সহজ পদ্ধতি, এটা কোনো জটিল কোনো পদ্ধতি না। আরেকটা হলো এটা একটা প্রায়োগিক পদ্ধতি, অর্থাৎ সব কিছুতেই এই বিশেষ করে গবেষণাগারে যখন কোনো কিছু প্রমাণ করা যায় তখন এটা প্রয়োগ করা সম্ভব হয়। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেক জীবনে এই পদ্ধতির প্রয়োগ অনেক বেশি। তো এই পদ্ধতির আমরা সুবিধাগুলো জানলাম। এই ব্যতিরেকি পদ্ধতির তোমার কিছু অসুবিধাও আছে। এখন ব্যতিরেকি পদ্ধতির আমরা এই অসুবিধাগুলো আমরা একটু তুলে ধরি। যেমন এটা ধরো পরীক্ষণহীন পদ্ধতিতে অনুপযোগী, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়ে গেল যেখানে পরীক্ষণ করা সম্ভব না। সুতরাং এরকম ক্ষেত্রে আমি কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে সেখানে এই ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয় না। তারপরে তোমার বলো সীমাবদ্ধতাও আছে, কারণ এটা
ধরো যে কোনো জায়গায় এটার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, একটা গবেষণাগার লাগে। এখন আমার যদি সেরকম এনভায়রনমেন্ট না থাকে তাহলে আমি কখনোই এই ব্যতিরেকি পদ্ধতিতে কখনোই আমি কোনো কিছু প্রমাণ করতে পারবো না। আরেকটা হলো কারণ এবং শর্তের পার্থক্য করতে পারে না, এটা হলো এটার একটা অন্যতম একটা ত্রুটি। তারপরে হলো বহু কারণবাদ সমস্যার সাথে এটা জড়িত। ধরো ব্যতিরেকি পদ্ধতি বহু কারণবাদের সমস্যা থেকে এটা মুক্ত না, এই পদ্ধতিকে বহু কারণবাদের যে সমস্যা সেই সমস্যা এখানে দেখা দেয়। আরেকটা হলো কাকতালীয় অনুভূতি ঘটে, কারণ এই ব্যতিরেকি পদ্ধতি অসতর্ক ব্যবহার ও প্রয়োগে এই কাকতালীয় অনুভূতি ঘটতে পারে। অর্থাৎ হয়তো যেমন কাকতালীয় অনুভূতিটা যে তোমার হলো একটা গাছের থেকে একটা মানে গাছে একটা পাখি বসলো আর গাছ থেকে একটা বেল বা তো একটা তাল পড়ে গেল, সাথে সাথে হয়তো ঘটলো। এখন মনে করলো যে যেহেতু পাখি বসছে সেহেতু তাল পড়ে গেছে, সুতরাং এটা যেহেতু সাথে সাথেই ঘটছে সুতরাং এটাকে এখানে তারা মনে করে যে এটা একটা প্রমাণ, এটা একটা প্রুফ, যেহেতু সাথে সাথেই ঘটছে। কিন্তু আসলে এই সবসময় ওই গাছে পাখি বসলে যে তাল পড়বে এমন কোনো কথা না, হয়তো যেটা পড়ে গেছে। এই ক্ষেত্রে কি হয়, কাকতালীয় অনুভূতি ঘটতে পারে এই ব্যতিরেকি পদ্ধতিতে। আরেকটা হলো যে এটা সঠিক প্রয়োগ দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ নির্ণয় করাও এই পদ্ধতিতে কারণ নির্ণয় করা অনেক সময় যায় না। আরেকটা এই পদ্ধতির একটা সীমাবদ্ধতাও আছে যে ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগ নীতি কারণ যেসব ক্ষেত্রে পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না সেসব ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগও করা যায় না। আরেকটা হলো যেটা আমরা বললাম যে অনুপপত্তি ঘটার একটা সম্ভাবনা এই পদ্ধতিতে থাকে। আরেকটা বিষয় যে ধরো দূরবর্তী কোনো শর্তকে কারণ হিসাবে একটা দোষ ঘটে, অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতি দূরবর্তী শর্তকে কারণ হিসাবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটার একটা অন্যতম কারণ হিসাবে এটা হয়। তো যাও আমরা এই ব্যতিরেকি পদ্ধতির যে সুবিধা আছে যেমন এটার কিছু অসুবিধাও আছে। তো ব্যতিরেকি পদ্ধতির আমরা এই পদ্ধতির সর্বশেষ যে টপিকসটা সেটা হলো ব্যতিরেকি পদ্ধতি কিভাবে অনুপপত্তি ঘটে। এটাতে আসলে যেহেতু এটা পরীক্ষণের একটা পদ্ধতি সুতরাং এখানে অনুপপত্তি ঘটার কিন্তু সম্ভাবনা কম। তাহলে ব্যতিরেকি পদ্ধতির অনুপপত্তিগুলো একটু আমরা আলোচনা করি। ব্যতিরেকি পদ্ধতির অনুপপত্তি অর্থাৎ ফ্যালাসি অফ দ্য মেথড অফ ডিফারেন্স। এই ব্যতিরেকি পদ্ধতি আমরা আগে বলছি যে এটা একটা যেহেতু পরীক্ষণের পদ্ধতি এবং পরীক্ষণের মাধ্যমে এর দৃষ্টান্ত সংগৃহীত হয় এবং এর থেকে নিশ্চিত একটা সিদ্ধান্ত পাওয়া যায়, তখন কোনো অনুপপত্তি ঘটার কোনো সম্ভাবনাও থাকে না। তবে কিছু ক্ষেত্রে তোমার হলো এর দৃষ্টান্ত নিরীক্ষণের মাধ্যমে যখন গ্রহণ করার চেষ্টা করা হয় তখনই কি হয় এই বিষয়বস্তুর উপর আমাদের তখন নিয়ন্ত্রণ থাকে না, যেহেতু সেখানে ভুল ভ্রান্তি ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত যে দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত স্থাপন করলে তা কোনো সময় ধরো সম্ভাবনাপূর্ণ হয়, আবার কোনো সময় সেটা অনুপপত্তি দোষে দুষ্ট হয়। অর্থাৎ এটা অনেক সময় হয়তো ঘটনাটা সঠিক হতে পারে, আবার অনেক সময় সেটা কি হয় অনুপপত্তি দোষে দুষ্ট হয়। সুতরাং ব্যতিরেকি পদ্ধতির এই ভ্রান্ত প্রয়োগে দুটি অনুপপত্তি সংঘটিত হয়। একটা হলো কাকতালীয় অনুপপত্তি, যেটা আমি তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে যেটা বললাম যে এটা কাকতালীয় অনুপপত্তি এটা ঘটে। একটা হলো কাকতালীয় অনুপপত্তি, কাকতালীয় অনুপপত্তি আচ্ছা কাকতালীয় অনুপপত্তিটা কি কিছুক্ষণ আগে আমি তোমাদের বলে ধরো যে আকাশে ধূমকেতুর উদয়ের পরপরই দেশের রাজাটা মারা গেল, সুতরাং ধূমকেতুর উদয় এখন রাজার মৃত্যুর কারণ হিসাবে বলা হলো। এখন এই যুক্তিটিতে নিরীক্ষণের মাধ্যমে কিন্তু গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু পরীক্ষণের মাধ্যমে গ্রহণ করা হয় না। এতে একটি সদর্থক এবং একটি নর্থক দৃষ্টান্তের উল্লেখ আছে। এখন যুক্তিটি অনুসারে আকাশে যখন ধূমকেতুর অনুপস্থিত ছিল তখন রাজার মৃত্যু অনুপস্থিত ছিল, তারপর যখন আকাশে একটি ধূমকেতু যে উপস্থিত হলো তখন রাজার কি হলো, মৃত্যু উপস্থিত হলো। সুতরাং এর থেকে সিদ্ধান্ত করা হচ্ছে যে ধূমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ, কিন্তু প্রকৃতপক্ষে এই ধূমকেতুর উদয়ের সাথে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ কোনো সম্পর্ক নেই।
সুতরাং এই যুক্তিটিতে যে অনুভূতি ঘটে এটাকে আমরা বলি কাকতালীয় অনুভূতি, যেটা আমি তোমাদেরকে নতুন বউ বাড়িতে আসার ফলে গাভীটা মারা গেল যে উদাহরণটা দিলাম, তারপরে এটাও একটা সেরকম একটা উদাহরণ কাকতালীয় অনুভূতি। তাহলে এটা হলো ব্যতিরেকি পদ্ধতির একটা অনুভূতি। যে আবারও বলছি, ব্যতিরেকি পদ্ধতি হলো একটা পরীক্ষণের পদ্ধতি, কিন্তু পরীক্ষণের পদ্ধতি ক্ষেত্রে না গিয়ে যদি কখনো নিরীক্ষণের মাধ্যমে এই জিনিসটা গ্রহণ করা হয় তখনই এই কাকতালীয় অনুভূতি ঘটে। আরেকটি তোমাদের এই ব্যতিরেকি পদ্ধতির আরেকটি অনুভূতি আছে, সেটা হলো কার্যকারণ সংক্রান্ত অনুভূতি। যেটা 2 নাম্বার, কার্যকারণ সংক্রান্ত অনুভূতি। তাহলে ব্যতিরেকি পদ্ধতি প্রথমটা আমরা বলছি যে কাকতালীয় অনুভূতি, আর দ্বিতীয় যে অনুভূতি এটা হলো কার্যকারণ সংক্রান্ত অনুভূতি। এখন এই ব্যতিরেকি পদ্ধতি ধরো ভ্রান্ত প্রয়োগে এই কার্যকারণ সংক্রান্ত অনুভূতি ঘটে। ধরো আমরা জানি যে কারণ হচ্ছে কয়েকটি শর্তের সমষ্টি। যে কোনো কারণেরই পিছনে কি থাকে, কিছু কিছু শর্ত, বেশ কয়েকটা শর্ত থাকে। তবে একটি যদি যেহেতু অনেকগুলো শর্ত থাকে, এখন যদি এই অনেকগুলো শর্তকে বাদ দিয়ে যদি শুধু একটি মাত্র শর্তকে সংগ্রহ করার কারণ বলে ধারণা করা কখনোই সম্ভব না। এই পদ্ধতির সাহায্যে অনেক সময় একটি মাত্র শর্তকে কি করে কারণ বলে ধরে নেওয়া হয়। যেমন ধরো লবণ দিলে আমরা বলি কি তরকারি স্বাদ হয়, আর না দিলে স্বাদ হয় না। তাহলে লবণই হলো কি স্বাদের কারণ, কিন্তু আসলে তাই বিষয়টা কি তাই না। ধরো লবণ হলো কি একটি মাত্র শর্ত, একটি তরকারির রান্নার বা স্বাদের অনেকগুলো শর্তের একটি মাত্র শর্ত হলো লবণ, কিন্তু তরকারির স্বাদ উৎপন্ন করতে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ, জিরা আর অনেক নানা রকমের মশলা ইত্যাদি প্রয়োগ করে এটা একসাথে কাজ করে। এখানে এই একটি মাত্র শর্তকে সমগ্র কারণ বলে ভুল করা এক প্রকার কার্যকরণ সংক্রান্ত অনুপলব্ধি। তাহলে আমাদের এই বিষয়টা আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাছাড়া তোমরা এগুলো আরো অনেকগুলো উদাহরণ আছে, যেমন অনেক বলে যে নেপোলিয়নের রাশিয়া অভিযানকে তার এই পতনের কারণ বলে ধারণা করে, এটা একটা ভুল করা হয়। যেমন আসলে প্রকৃতপক্ষে রাশিয়া আক্রমণের ফলেই যে নেপোলিয়নের সেনাবাহিনী সরাসরি পরাজিত হয় নাই, কারণ যুদ্ধের ক্ষয়ক্ষতির ফলে অর্থনীতিটা বিরাট অংশ ধ্বংসপ্রাপ্ত হয় এবং দেশে কি করে একটা রাজনৈতিক সংকট দেখা দেয়। সবকিছু শেষে এক প্রচন্ড গণবিক্ষোভের ফলে তার পতন ঘটে। কাজে দেখা যাচ্ছে যে রাশিয়া অভিযানে নেপোলিয়নের পতনের একটি দূরবর্তী শর্ত, এটা কিন্তু কাছে না, দূরবর্তী একটি শর্ত হিসাবে নেওয়া হয়েছে। সুতরাং এই শর্ত ঘটার পর আরো অনেক কিছু ঘটে যায়। অর্থাৎ যে সময় নেপোলিয়নকে ইয়েতে দেওয়া হয়েছে, কি রাশিয়া অভিযান করলো নেপোলিয়ন, তারপরেও আরো অনেকগুলো ঘটনা ঘটে তারপরে এই কি হলো রাশিয়ার পতন ঘটলো। সুতরাং এই যে দূরবর্তী একটা শর্তকে একটা কোনো ঘটনা একটা কারণ বলে ধরে নেওয়ার ফলে যে ভুল হয়, এই ভুল করার ফলে যে অনুভূতি ঘটে সেটাই হলো কার্যকারণ সংক্রান্ত অনুভূতি। তো যাই হোক, আমরা এই আজকের এই তোমাদের আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেখানে আমরা প্রথমত আমরা অন্য পদ্ধতির আমরা অনুভূতিগুলো আমরা দেখালাম। সেখানে আমরা 3টা অনুভূতি সেই বিষয়গুলো আলোচনা করছি। আমরা ব্যতিরেকি পদ্ধতির আলোচনা করছি। ব্যতিরেকি পদ্ধতিকে আমি একটা সাংকেতিক উদাহরণ এবং একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি। তারপরে ব্যতিরেকি পদ্ধতির আমরা কিছু সুবিধা এবং ব্যতিরেকি পদ্ধতির কিছু অসুবিধা বিষয়গুলো আলোচনা করলাম। সবশেষে আমরা ব্যতিরেকি পদ্ধতির অনুভূতি, যেখানে 2টি অনুভূতি, একটা হলো কাকতালীয় অনুভূতি আর একটা হলো কার্যকরণ সংক্রান্ত অনুভূতি, এই 2টি বিষয় আমরা স্পষ্ট হলাম। তো যাও, আজকের এই ক্লাস তোমরা আবার মনোযোগ দিয়ে তোমরা শুনলে, এই জন্য তোমাদেরকে আজকে ধন্যবাদ দিয়ে আমার এই আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।